নয়াপাড়া নামে একটি ছোট্ট গ্রামে থাকতেন আমেনা বেগম। তার দুই ছেলে। বড় ছেলের নাম করিম, তিনি চাষবাস করে সংসার চালাতো। তার স্ত্রীর নাম রুকাইয়া। রুকাইয়া অনেক গরিব পরিবারের মেয়ে। ছোট ছেলের নাম ইউসুফ, তিনি একটি অফিসে চাকরি করেন। তার স্ত্রীর নাম ফারজানা, তিনি অনেক ধনী পরিবারের মেয়ে। আমেনা বেগমের সংসার ভালোই চলছিল, কিন্তু তিনি সব সময় তার দুই বৌমাকে এক চোখে দেখতেন না। ফারজানা ধনী পরিবারের মেয়ে বলে তাকে তিনি খুব ভালোবাসতেন, আর রুকাইয়া গরিব বলে তাকে তিনি তেমন কোনো পাত্তাই দিতেন না। একদিন সকালবেলা ফারজানা এখনও বিছানায় ঘুমিয়ে আছে। সূর্য অনেক উপরে উঠে গেছে। তখন তার শাশুড়ি আমেনা বেগম এসে ডাক দিলেন, এই যে রাজকুমারী, কখন উঠবি বলতো দেখি? সকাল কয়টা বাজে? খেল আছে? সূর্য মাথায় উঠে গেছে। সংসারের কাজগুলো কে করবে বলতো? মা, আমার শরীরটা খুব খারাপ। কাল রাত থেকে মাথা ধরেছে, সকাল থেকে অসহ্য যন্ত্রণা, তাই শুয়েছিলাম। এভাবে এখনো যদি ঘুমাস, তাহলে সংসারের কাজগুলো কে করবে শুনি? মা, আজকের দিনটা ছোটকে বলো না যে বাড়ির কাজগুলো সেরে নিতে। আমার খুব মাথা ধরেছে, একটু যন্ত্রণা কমলে নিজে সব কাজ করে দিব। ঠিক তখনই ফারজানা ঘরে এলেন। তিনি শুনতে পেয়ে বললেন, কি বলছো দিদি? আমি বাড়ির কাজ করব? না না, আমি ওসব করতে পারবো না। যখন আমি আমার বাড়িতে ছিলাম তখন আমার জন্য অনেক কাজের লোক ছিল, আমাকে কোনোদিনও কোনো কাজ করতে হয়নি। আর এখন আমি এসে এসব কাজ করব? না মা, আমি এসব কাজ করতে পারবো না। না না বৌমা, তোমাকে কোনো কাজ করতে হবে না। আর ওই পোড়ামুখীর কথা একদম শুনবে না। তুই তাড়াতাড়ি উঠ, সংসারের সব কাজ করে দে। তোর বাবা এখানে 10টা চাকর রেখে যায়নি। মা, আমার কিছু ময়লা জামা কাপড় আছে, সেগুলো কাচতে হবে। আপনি একটু দিদিকে বলুন না যেন ওগুলো আমার একটু কেচে দেয়, তাহলে খুব ভালো হয়। আরে ছোট বৌমা, তুমি একদম চিন্তা করো না, তোমার সব কাজ বড় বৌমা করবে। বড় বৌমা, তাড়াতাড়ি যাও, বাসার কাজগুলো সেরে তুমি পুকুর ঘাট থেকে ওগুলোকে চেনে দাও। তারপর রান্না বসাবো, তোমার বাবা দুপুরে খাবে। রুকাইয়া সব কথা শুনলেন। তার খুব খারাপ লাগলো, কিন্তু তিনি কিছুই বললেন না। তিনি চুপ করে তাদের দিকে তাকিয়ে রইলেন। আরে মুখ পুরো এরকম করে তাকিয়ে আছিস কেন? তাড়াতাড়ি গিয়ে কাজ সার, এখনো যাওয়ার নাম নেই। বেলা হয়ে গেছে, এখনো দাঁড়িয়ে আছে, যা তাড়াতাড়ি যা। রুকাইয়া চুপচাপ গিয়ে তিনি একে একে সংসারের সব কাজ করতে লাগলেন। সকাল থেকে রাত পর্যন্ত তিনি কাজ করে যান। কেউ তাকে একটু বিশ্রাম নিতেও দেয় না। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। মা আমাদের বাড়ি থেকে সবার জন্য অনেক কেনাকাটি করেছে, আমরা পরশু সেগুলো আনতে যাব। আরে বৌমা, আবার কেনাকাটা কি দরকার ছিল? তোমার বাবা মা তো আমাদের জন্য অনেক কিছু করে। আর আমার বড় বৌমাটা হয়েছে একটা হাবাগোবা ভিখারি ঘরের মেয়ে, তার বাড়ি থেকে তো একটা পয়সাও আসে না। ওদের বাড়িতেই তো ভালো করে খাওয়া দাওয়া চলে না, আবার ওরা কি পাঠাবে আপনার জন্য? ওসব আশা ছেড়ে দাও মা। আচ্ছা বৌমা, তা তো আমি জানি, তুমি তো আমার বাড়ির লক্ষ্মী। তুমি কি খেয়েছো নাকি? না মা, এখনো খাইনি। চলো বৌমা, আজ আমি নিজের হাতে তোমাকে খাওয়িয়ে দিব। এত বেলা করে খেলে শরীর খারাপ হবে। চলো, আমি খাওয়িয়ে দিচ্ছি। মা, তাহলে আপনার বড় বউকেও ডেকে নেই, সেও খেয়ে নেবে। আরে না, ওর কথা ছাড়ো। ও খেলো কি মরলো কি বাঁচলো সেটা আমাদের দেখার দরকার নেই। চলো, তোমাকে আমি খাওয়িয়ে দিচ্ছি। এসব কথা
বাহিরে দাঁড়িয়ে রোকাইয়া শুনছিল। তার খুব কষ্ট লাগলো। কিছুক্ষণ পর করিম মাঠ থেকে বাড়িতে ফিরে এলেন। তিনি রোকাইয়াকে বললেন, কি গো গিন্নি, খাওয়া দাওয়া হয়েছে? না গো, এখনো খাইনি। চলো, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। আরে গিন্নি, আমি তোমাকে কতবার বলেছি এত বেলা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করবে না, তুমি আগে খেয়ে নেবে। বাড়িতে সবাই ছোটকে খুব ভালোবাসে, তাই তাকে সবাই খেতে ডাকে। কিন্তু আমি সারাদিন এত কাজ করি, তার জন্য এত কিছু করি, একবার আমাকে কেউ খেতেও ডাকে না। গিন্নি, তুমি চিন্তা করো না, একদিন সব ঠিক হয়ে যাবে। আমি জানি আমি গরিব ঘরের মেয়ে, আমার বাবারও কিছু নেই, কিন্তু আমার বিয়েতে আমার বাবা সাধ্য মতো আমাকে দিয়েছে। ছোট ধনী পরিবারের মেয়ে, তাই ওকে সবাই মাথায় তুলে রেখেছে। আমি সারাদিন কাজ করে দেই, তবুও কারো মন পাই না। গিন্নি, আমারও খুব কষ্ট হয় যখন মা তোমার সাথে এমন ব্যবহার করে, কিন্তু আমার হাত পা বাঁধা, আমারও তেমন কোনো কিছু নেই যে তোমাকে বেশি সুখ দিতে পারবো। তবে তুমি আমার পাশে আছো, এটা আমার সবচেয়ে বড় শক্তি। এভাবে দিন কাটতে থাকে। একদিন বিকালে আমেনা বেগম রোকাইয়াকে ধমক দিয়ে বললেন, আরে বড় বৌমা, বিকাল ঘনিয়ে সন্ধ্যা হতে চললো, এখনো তুমি কাউকে চা দাও নেই। তোমাকে নিমন্ত্রণ করতে হবে নাকি বানানোর জন্য? মা, আমি সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির কাজ একাই করি। আপনি ছোটকে কেন বলেন না? ও তো বাড়ির একটি দুটি কাজ করতে পারে। কি বলছো দিদি? আমি বাড়ির কাজ করব? তাহলে তুমি কিসের জন্য আছো এই বাড়িতে? কেন রে ছোট? আমি যেমন এই বাড়ির বউ, তুইও তো এই বাড়ির বউ। আমি যদি কাজ করতে পারি, তুই কেন পারবি না? আরে বড় বৌমা, আজকাল তুমি বেশি বেশি মুখে মুখে কথা বলছো। যাও চা বানিয়ে নিয়ে এসো। আর ছোট বৌমা বাড়ির কোনো কাজ করবে না। ও কোনো হাবা গাবা ঘরের মেয়ে নয়, তোমার মতো গরিব ঘরের মেয়ে না। ঠিক আছে, যাও চা বানিয়ে আনো। রোকাইয়া চুপচাপ চা বানাতে চলে গেলেন। দেখো গিন্নি, তুমি যা করছো তা একদমই ঠিক করছো না। তুমি দুটি বৌমাকে আলাদা চোখে দেখছো। বড় বৌমা ধনী নয় বলে তার সাথে এমন ব্যবহার করছো, আর ছোট বৌমা ধনী বলে তাকে মাথায় তুলে রাখছো। তুমি মানুষ চিনতে ভুল করছো। আমি যা করছি ভালোই করছি। এই হাবা গাবা ঘরের মেয়েকে আমাদের ঘরের বউ করে এনেছি, এটাই ওর ভাগ্য। না হলে ওর কোনো ভালো বাড়িতে বিয়ে হতো না। কিন্তু গিন্নি, বড় বৌমা সকাল থেকে রাত পর্যন্ত গরুর মতো খেটে যায়। তোমার ছোট বৌমা কি করে? সে পায়ের উপর পা তুলে বসে বসে খায়। ওর কাজ করার অভ্যাস নেই। ওর বাবা মার বাড়িতে অনেক কাজের লোক ছিল, তাই ওই পারে না। কিন্তু বড় বৌমা পারে বলে ওকে দিয়ে সব কাজ করানো ঠিক না। একদিন তুমি তোমার ভুল বুঝবে, আর সেই দিন খুব তাড়াতাড়ি আসবে। পরের দিন সকালে রোকাইয়া কাপড় কাচতে পুকুর কাটে গেলেন। সেখানে এক প্রতিবেশী মহিলার সাথে দেখা। আরে রোকেয়া, বাড়ির রান্না বান্না হয়ে গেছে? না গো দিদি, এখনো হয়নি। এই কাপড়গুলো কেচে নিয়ে বাড়ি গিয়ে তারপর রান্না বসাবো। দিদি, আপনাকে একটা কথা বলি, কিছু মনে করো না। তোমার যে ছোট জাল আছে, সে তো বাসায় একটাও কাজ করে না, জমিদারের বউয়ের মতো ঘুরে বেড়ায়, আর ঘরের যত সব কাজ তোমাকেই করতে হয়। আরে না দিদি, এরকম না। সবাই মিলেমিশে হাত মিলিয়ে কাজ করি, কেউ একা করে না। থাক থাক দিদি, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। তোমার শাশুড়ি কেমন এই পাড়ার সবাই জানে। ছোট বউ বড় ঘরের মেয়ে বলে তোমার শাশুড়ি তাকে মাথায় করে রেখেছে, আর তোমাকে দিয়ে গরুর মতো সব কাজ করাচ্ছে।
কি আর বলবো দিদি, তোমার শাশুড়ি যখন পাড়ায় যায় তোমার ছোট যা নামে প্রশংসা করে আর তোমার নামে গালমন্দ করে, কিন্তু আমরা সব জানি গো। এসব কথা শুনে রুকাইয়া চুপ করে রইলেন। তিনি জানেন তার শাশুড়ি তাকে পছন্দ করেন না। তারপর তিনি বললেন, আচ্ছা দিদি, তাহলে আমি এখন যাই গো। সংসারের অনেক কাজ পড়ে আছে। এই কাপড়গুলো কেচে নিতে হবে, তারপর রান্না বসাতে হবে। ঠিক আছে, আমি যাই গো। রুকাইয়া কাপড়গুলো নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়ি ফিরতেই আমেনা বেগম তাকে দেখে বিরক্ত হয়ে বললেন, কিরে মুখ পুরি, এখন আসার সময় হলো নাকি? এতক্ষণ পুকুর ঘাটে কি করছিলি? নিশ্চয় কারোর কাছে আমাদের নামে বদনাম করছিলি। মা, আমি কারো কাছে আপনাদের নামে বদনাম করিনি। এগুলো জামা কাপড় কাচতে একটু দেরি হয়ে গেছে। আমি এখনই রান্না বসায় দিচ্ছি, আপনি চিন্তা করবেন না। সবসময় মুখে মুখে কথা লেগেই আছে, কিছু বললেই উত্তর দেয়। বাবা মা কিছুই শিখিয়ে দেয় নাই। মা, আপনি এমন কেন বলছেন? আমি কি এমন কোনো ভুল কথা বলেছি? আমি তো বলেছি যে আমি এখনই রান্না বসাতে যাব। তাহলে আমার বাবা মাকে কেন টেনে আনছেন? বেশি কথা না বলে যাও, এক্ষণে যে রান্না বসিয়ে ফেলো। রুকাইয়া মন খারাপ করে রান্না করতে গেলেন। শোনো, আমি আর এখানে থাকতে পারবো না। সারাদিন সবার জন্য এত কাজ করে দেই, তারপরেও কারো কাছে একটু ভালোবাসা পাই না। যতই করে দেই না কেন, তবুও ওদের মন পাওয়া যাবে না। শুধু টাকা পয়সা থাকলে ওদের মন পাওয়া যায়। আমি ভাবছি এখান থেকে আমরা চলে যাব। এখানে থেকে লাভ কি? কেন গিন্নি, আবার কি হলো? আর এখান থেকে আমরা কোথায় চলে যাব সেটা তো বলো। শোনো, আমার বাবা আমাদের একটা ফ্ল্যাট কিনে দিবে, আমরা ওখানে চলে যাব। এখানে কোনো সুযোগ সুবিধা নেই। সত্যি? আমার শ্বশুর মশাই আমাদের ফ্ল্যাট কিনে দিবে? খুব ভালো কথা। হ্যাঁ গো, তাই চলো ওখানেই চলে যাই। কিন্তু গিন্নি, আমরা যদি ওখানে চলে যাই তাহলে এখানে বাবা মা আর দাদা বৌদির কি হবে? ওদেরও তো নিয়ে যেতে হবে। তোমার বাবা মা আর দাদা বৌদির আমি সঙ্গে করে নিতে পারবো না। যদি তুমি ওদের ছাড়া থাকতে না পারো তাহলে তুমি ওদের কাছেই থাকো। আমি আর এখানে থাকবো না, আমি ওখানেই চলে যাব। গিন্নি, রাগ করো কেন? আমিও যাব তোমার সাথে। আচ্ছা, এসব কথা বাদ দাও, এখন কিছুদিন এভাবে কাটাও। কিছুদিন পর হঠাৎ আমেনা বেগম খুব অসুস্থ হয়ে পড়লেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার পরীক্ষা করে বললেন, আপনার মার পেটে পাথর হয়েছে, তার একটা অপারেশন করতে হবে। খরচ হবে 20,000 টাকা। 1 মাসের মধ্যে অপারেশন করতে হবে। 20,000 টাকার কথা শুনে করিম হতভম্ব হয়ে গেলেন। এত টাকা কোথায় পাবেন তিনি? পরের দিন সবাই আমেনা বেগমকে বাড়িতে ফিরিয়ে আনলেন। বাড়ি এসে ইউসুফ ফারজানা সবাইকে বললেন, মা, আমরা আর এখানে থাকবো না। আমি ফারজানাকে নিয়ে শহরে চলে যাচ্ছি। এখান থেকে অফিসে যেতে অনেক দেরি হয়, তাই এবার থেকে শহরেই থাকবো। ওখান থেকে কাজ করব। আমার শরীর খারাপ, তোরা আমাকে ফেলে চলে যাচ্ছিস? বাবা, এমন করিস না। মা দেখুন, আমাদের কিছু করার নেই। আপনার ছেলের অফিসে যেতে অসুবিধা হয়। আমার বাবা ওখানে আমাদের নতুন ফ্ল্যাট কিনে দিয়েছে, তাই আমরা ওখানে যাচ্ছি। আর বড় বৌদি তো এখানেই আছে, তিনি আপনার সেবা করবেন, আপনাকে সুস্থ করে দিবেন। বাবা, আমার অপারেশন 20,000 টাকা লাগবে। এত টাকা তো বাড়িতে নেই, তোমরা কি একটু সাহায্য করবে? মা, আমার কাছে এত টাকা নেই, আর আমি দিতে পারবো না। আমরা কালই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ছোট ছেলের মুখে এই কথা শুনে আমেনা বেগম
স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বললেন, তোকে এত কষ্ট করে মানুষ করলাম, তুই বড় অফিসের চাকরি করিস, তুই আমার অপারেশনের টাকা দিতে পারবি না? দেখুন মা, তো টাকা আমাদের কাছে নেই, আর বড় দাদা তো আছেই। তোকে বলুন না দিয়ে সাহায্য করতে, আমরা পারবো না। বৌমা, তুমি এমন বলছো? আমি তো তোমাকে কত ভালোবাসি, তোমার মুখে এই কথা শুনতে ভালো লাগছে না। মা, আপনি যা ভাবার ভাবতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। এখন আসছি। এই বলে ইউসুফ ও ফারজানা চলে গেলেন। করিম ও রুকাইয়া তাদের মায়ের পাশে এসে দাঁড়ালেন। মা, আপনি চিন্তা করবেন না, আপনার অপারেশন ঠিক ভালোভাবেই হয়ে যাবে। বাবা, এত টাকা কোথায় পাবো? মা, আপনি টাকা নিয়ে চিন্তা করবেন না, আপনি সুস্থ হয়ে যাবেন। আমার বিয়েতে বাবা মা যেই গহনাগুলো দিয়েছিল সেগুলো আমি বিক্রি করে দেব। এই টাকা দিয়ে আমি আপনার চিকিৎসা করাবো। রুকাইয়া ও করিম সেখান থেকে নিজের ঘরে চলে গেলেন। দেখো গিন্নি, তুমি এতদিন যাকে পছন্দ করতে না, আজ সেই তোমার প্রাণ বাঁচাতে চায়। আর যাকে তুমি এত মাথায় করে রেখেছিলে, সে তোমাকে ছেড়ে চলে গেল। আমি বলেছিলাম না তুমি মানুষ চিনতে পারোনি? দেখলে, আজ তার প্রমাণ পেয়ে গেলে। হ্যাঁ, আমি ভুল করেছিলাম, আর এখন প্রমাণ পেয়ে গেলাম। ওই বৌমাকে দুই চোখে দেখতাম, ওর বাবা ধনী ছিল বলে ওকে আমি সম্মান দিয়েছি, মাথায় তুলে রেখেছিলাম। আর বড় বৌমা গরিব বলে তাকে আমি কত অপমান করেছি। কিন্তু আজ বুঝলাম আমার বড় বৌমার মনটা কত বড়। এতদিন পর তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক বড় কথা। তোমার চোখ খুলেছে, সেটাই অনেক কিছু। তুমি চিন্তা করো না গিন্নি, সব ঠিক হয়ে যাবে। অনেক বড় ভুল করেছি। বড় বৌমার সামনে চোখে চোখ রেখে কথা বলতেও লজ্জা লাগছে। আমি আমার কর্মের জন্য খুবই লজ্জিত। আরে গিন্নি, তুমি এত চিন্তা করো না, যাও একটু বিশ্রাম নাও, তোমার শরীর খারাপ। সেই রাতে রুকাইয়া তার গহনাগুলো বের করে করিমকে বললেন, শোনো, আমার যেসব গহনা আছে সেগুলো নিয়ে কাল সকালে তুমি স্বর্ণের দোকানে যাবে, এগুলো বিক্রি করে দিবে। যা টাকা হবে এগুলো নিয়ে আসবে। জানি না 20,000 টাকা পুরো হবে কিনা, কিছু তো হবেই। যা হবে তা দিয়েই মায়ের চিকিৎসা করব। গিন্নি, তুমি চিন্তা করো না, আমাদের কাছে কিছু টাকাও আছে। ওগুলো বিক্রি করে যা টাকা হবে সেই টাকা দিয়ে আমার মায়ের চিকিৎসা করে দিতে পারবো। আর যদি কিছু টাকা কম পড়ে কারো কাছ থেকে ধার করে নেব। হ্যাঁ গো, তুমি ঠিক বলেছ। আর শুনো, কাল কিন্তু সাবধানে এই গহনাগুলো নিয়ে যাবে। আরে হ্যাঁ গিন্নি, তুমি এত ভেবো না, আমি কাল সাবধানে এগুলো নিয়ে যাব। কিছুদিন পর করিম সব ব্যবস্থা করে তার মাকে হাসপাতালে ভর্তি করে দিলেন। ডাক্তার অপারেশন শুরু করলেন। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসে বললেন, আপনার মার অপারেশন ভালো হয়েছে, একটু সুস্থ হলে বাড়ি নিয়ে যেতে পারবেন। করিম ও রুকাইয়া অনেক খুশি হলেন। তারা ডাক্তারকে ধন্যবাদ জানালেন। পরের দিন সকালে রুকাইয়া ও করিম তাদের মাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসলেন। মা, তুমি আমার জন্য যা করেছো তা আমি কখনো ভুলতে পারবো না। তুমি আমায় একটি নতুন জীবন দিয়েছো। আমি তোমাকে এত অবহেলা করেছি, এত অপমান করেছি, এরপরেও তুমি তোমার গহনা বেচে আমার চিকিৎসা করলে। মা, আমি কি করে তোমার এই ঋণ শোধ করব? মা, ওইসব পুরনো কথা বলতে হবে না। আপনার শরীর এখন খারাপ, একটু বিশ্রাম নিন। আমি তাড়াতাড়ি গিয়ে রান্না বসিয়ে দিই। আজ কাঁচকলা দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রান্না করব। দেখবেন আপনার খুব ভালো লাগবে। না বৌমা, আজ আমি বুঝতে পেরেছি আমি অনেক বড় ভুল করেছি। টাকা পয়সা থাকলে যে মানুষ বড় হয় না,
বড় মানুষ হতে গেলে বড় মনের প্রয়োজন হয়, আর সেটা আমার বড় বৌমার ছিল। এতদিন তোমাকে চিনতে পারিনি, মা আমাকে ক্ষমা করে দাও। আমেনা বেগম তার ভুল বুঝতে পারলেন। তিনি তার বড় বৌমার কাছে ক্ষমা চাইলেন। রোকাইয়া তাকে ক্ষমা করে দিলেন। তারপর থেকে আমেনা বেগম ও রোকাইয়া মা মেয়ের মতো খুব ভালোভাবে দিন কাটাতে লাগলেন। করিম খুশিতে তার সংসার নিয়ে ব্যস্ত থাকলেন। ইউসুফ ও ফারজানা শহরে চলে গেলেন। তাদের খোঁজখবর আর কেউ নেয়নি। আমেনা বেগম বুঝতে পারলেন সত্যিকারের ভালোবাসা টাকা পয়সায় হয় না, হয় মনের টানে। আর তিনি তা পেয়েছিলেন তার গরিব বৌমা রুকাইয়ার কাছ থেকে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আর নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমাকে আরও ভালো কিছু করতে অনুপ্রেরণা দেয়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।